হিরণ ওই মেয়েটিকে বিয়ে করবে এটা বিজেপি দল বলে দিয়েছে। এই নোবেল কমিটি কি করছে গো? এই নাইনসাফি মানবো না, দিদিকে নোবেল দিতে হবে। এই দড়ি দিয়ে বেঁধে দেবে না তো আবার? জ্ঞানেশ কুমারকে যেরকম গাছে বেঁধেছে, দিদি আবার একে দড়ি দিয়ে বেঁধে ফেলে দেবে না তো? আরে ইডি ডিরেক্টরকে বলি আপনার পেমেন্ট ঠিক আছে তো? লজ্জা লাগছে না আপনার পশ্চিমবঙ্গ মুখ দেখাতে? দিলীপ ঘোষ খড়গপুর চায়, হিরণও খড়গপুর চায়। যারা যারা খড়গপুর চায় তাদের উল্টো পাল্টা বয়সে বিয়ের পিড়িতে বসতে হয়। এটা করতে শিখেছে, দিদি থেকে শিখেছে। দিদি বৌদিদের বিয়ে করতে বলেছিল, প্রেম করতে, বিয়ে নয় প্রেম করতে বলেছে। দিদি বৌদিদের প্রেম করতে বলেছে। তা বৌদিরা প্রেম করলে কার সাথে করবে? অবৈধ সম্পর্ক করবে। এর জন্য দিদি দায়ী, হিরণ দায়ী নয়। ধন্যবাদ। নেতাজির স্মরণ মঞ্চ থেকে কার্যত আবারও সেই অভিযোগেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন এবং বিজেপিকে একযোগে বিধে তিনি প্রশ্ন তুললেন, এবার কি কে কার সঙ্গে প্রেম করবে সেটাও ওরা ঠিক করে দেবে, বাচ্চা জন্মানোর আগেও ওদের অনুমতি নিতে হবে। কি বলবেন স্যার? এটা শুভক্ষণ, শুভ তিথি। বাগদেবী, শিক্ষা এবং সঙ্গীতের দেবী তিনি, মা সরস্বতী। আর আমাদের এই ভারতের স্বাধীনতার সূর্য যে বীরের হাতে রূপ পেয়েছিল, সাকার হয়েছিল, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ সেই পবিত্র জন্মক্ষণ, জন্মতিথি দুটো একসাথে উদযাপন করছেন আমার এই শিক্ষাঙ্গন। মন্ত্রী এসেছিলেন, মাননীয় শশী পাজা ম্যাডাম, এখানকার লোকাল কাউন্সিলরও ছিলেন, অনেক বিশিষ্ট জন এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে। ভরে গেছে এই জায়গাটা মানুষের আশীর্বাদে। আজকের দিনে রাজনৈতিক কথা বলতে খুব একটা ইচ্ছা করে না, তবু যখন তুমি বলছো একটা কথা বলবো, দিদি সব, দিদি শুরু, দিদি মধ্য, দিদি শেষ। দিদি ভুল বলেন না, দিদি ভুল বলতে পারেন না। এত জনাদেশ দিয়ে দিদি ভুল বলে? আজকে বাগদেবীর আরাধনার দিন, দিদি বাগদেবীর আরাধনার মন্ত্র পড়েছিলেন, গোটা রাজ্যে আওয়াজ উঠেছিল, ভুল মন্ত্র নাকি তিনি পাঠ করেছেন, ভুল স্তোত্র নাকি তিনি পাঠ করেছেন। আমি বলি দিদি যেটা পাঠ করেছেন ওটাই কারেক্ট, এইটা মানতে হবে বাংলাকে। তুমি যদি বলো সঠিক, তুমি জনাদেশ পাওনি কেন? জনাদেশ না পেলে তুমি পুরোটা পেটি। যদি হুমায়ুন কবির কোনোদিন জনাদেশ পেয়ে যায়, হুমায়ুন কবির পূর্ণাঙ্গ সঠিক। যদি জনাদেশ না পায়, অপদার্থ। বাংলা পচে গেছে গো। বাগদেবীও কাঁদছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অলক্ষ্যে থেকে ভাবছেন, আমি তো এক সম্প্রীতিময় ভারতবর্ষ দেখতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম রুটির সংস্থান হোক। স্বামী বিবেকানন্দ এই কথাই বলেছিলেন, ফেলে দে তোর স্বাস্থ্য ফাস্ত্র গঙ্গা জলে, চল আগে পেটের খিদে মেটাই, রুটির সন্ধান করি। কাঁদছে ওরা, আজও দুমুঠো ভাত জোটেনি। হ্যাঁ, কোটি কোটি লক্ষ লক্ষ ভারতবাসী দুবেলার অন্ন পায়নি। ছোট্ট শিশুটি কাঁদছে আজও খিদের জ্বালায়। মা সরস্বতী, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে? শান্তি কোথায়? দিদি আপনাকে বলি, এসব কথা কি না বললে নয়। মুখ্যমন্ত্রী তো বলছেন যে বিজেপি ঠিক করে দিচ্ছেন স্যার, যে কে কাকে বিয়ে করবে এবং কে বাচ্চা জন্মানোর আগেও বলছে ওদের অনুমতি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি প্রমাণ করেছে? মানে কে বিজেপির কে বলে দিয়েছে কে কাকে বিয়ে করবে? মানে হিরণ ওই মেয়েটিকে বিয়ে করবে এটা বিজেপি দল বলে দিয়েছে? না দিলীপ ঘোষ কাকে বিয়ে করবে সেটা বিজেপি দল বলে দিয়েছে? তো ব্যক্তি ইচ্ছা, ব্যক্তি ইচ্ছার মধ্যে বৈধতা থাকতে পারে, অবৈধতা থাকতে পারে, এটা ব্যক্তির। মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে মানুষের স্ব অধীনতা যেটা, সেটা খর্ব হয়ে যাবে, বিজেপি ঠিক করে দেবে। বাংলায় খুব স্বাধীনতা আছে, গুজরাটে মহারাষ্ট্রে নেই, দিল্লিতে স্বাধীনতা ছিল, এখন নেই। এই পাগলামি রাজনৈতিক কথা বন্ধ করুন। যদি এসআইআর কমিশন ঠিকঠাক করে না হয়, ভোটাধিকার জনাদেশ সব মিথ্যে হয়ে যায়। এর আগে ভুল ভোটাধিকার হয়েছে, ভুল জনাদেশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল জনাদেশে আজকে মুখ্যমন্ত্রী। ঠিক তাই। যদি কোটিখানেক ভোট বাদ যায়, 50 লক্ষ ভোট বাদ যায়, 25 লক্ষ ভোট বাদ যায়, ভোটার বাদ যায়, তাহলে যে নির্বাচন হয়েছিল এই 25 লক্ষ 50 লক্ষকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে এই 50 লক্ষ লোকের যারা ভোট পেয়েছিল, সেই ভোটে যারা জিতেছিল, সেটা কি সঠিক? লোক মরে যায়নি?
দিদি এসআইআরটা করাবেন, করতে দেবেন, মাঝে মাঝে এরকম করবেন, লোককে বোঝাবেন এই মোল্লারা তোদের সব এসআইআর করে নাম কেটে দিয়ে এনআরসি করে তাড়িয়ে দিল রে, এটা বলতে হবে। আচ্ছা, সিএ সময় তো বলেছিল সিএ যদি বাস্তবে লাগু করে মুসলমানরা বাংলায় টিকতে পারবে না, তাই তো? ভারতেও না, বাংলাও না। আচ্ছা, তুমি আমাকে একটা মুসলমানের নাম বলো যে সিএ এর পরে বাংলা থেকে বিতাড়িত হয়েছে, একটা নাম্বার, একটা। যারা দেশের নয়, যারা অবৈধ, তাদের বাদ দিন না, তাদেরকে ফেলে দিতে দিদির ব্যথা কোথায়? যারা মরে গেছে, যারা অবৈধ ভোটার, যারা ডবল এন্ট্রি, যে সকল মহিলাদের বাপের বাড়িতে ভোটার তালিকা নাম আছে, স্বামীর বাড়িতে ভোটার তালিকা নাম আছে। এই দেব, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, দেবরা তো একটু মুম্বাইয়ে থাকতো, তো ন্যাচারালি ভোটার তালিকার নামের গন্ডগোল হবে, 2002 সালে অনুযায়ী গন্ডগোল হবে, জিজ্ঞাসাবাদ হলো, আলোচনা হলো, মুক্তি পেয়ে গেল। যারা প্রকৃত ভোটার তারা একজনও বাদ যাবে না। হিয়ারিং এ ডাকছে তো কি আছে তাদের, যাবে। শাসক দলের কাজ হচ্ছে যে সকল বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক মানুষ ওই শুনানি কেন্দ্রে যেতে পারছে না, তাদের জন্য গাড়ি করে দেওয়া, তাদের ক্যাডারদের বলে দেওয়া দরকার, চলো এই গরিব অসহায়কে গাড়ি করে ওই শুনানি কেন্দ্রে পৌঁছে দিই। এটা হচ্ছে কাজের কথা। ওটা করছে না, শুধু এসআইআর যাতে ভেস্তে যায় এইটা করছে। আচ্ছা, এসআইআর ভেস্তে গেলে কার লাভ? দিদি আপনার কি লাভ? যদি এসআইআর ভেস্তে গেলে আপনার লাভ হয়, তাহলে বুঝে নিতে হবে এই ভোটার তালিকা সংশোধন হলে আপনার ক্ষতি। অর্থাৎ জালি ভোটার আপনি চান, অর্থাৎ জালি ভোটার, 2 নম্বরী ভোটার, ভূত ভোটার, অবৈধ ভোটার, বিদেশি ভোটার, বাংলাদেশি ভোটার আপনি চান, ওটা আপনার সম্পদ। আর যদি ওটা আপনি চেয়ে থাকেন, তাহলে আপনার জনদের সঠিক নয়। আর আপনার জনদের সঠিক না হয়ে থাকে, আপনার মুখ্যমন্ত্রীর পত্রটি প্রশ্ন থেকে যাবে। আপনি কি এটা চান নাকি? কি বলতে চাইছেন আপনি? এসব ফালতু কথা বন্ধ করুন, এসআইআর কে সাহায্য করুন। আর যে অসহায় লোক যাদের শুনানিতে ডাকা হচ্ছে, যদি ভুল ডাকা হয়ে থাকে চ্যালেঞ্জ করুন না, করে যান না, ওদের বসে দাঁড়ান না, করে যান, চলে যান, করে কিছু না, হেন তো কাজ করবে, কটা লোক করা হয়েছে, তাদের জন্য গাড়ির বন্দোবস্ত করা হোক, রাজ্য সরকার গাড়ি ঠিক করে দিন, যাতে করে তারা অনায়াসে শুনানিকে দিতে পারে। এবং কাগজপত্র, যদি সে ভারতীয়, সে বাংলা, শিওর, কিন্তু কাগজপত্র এটাই ঠিক করে দিই, এটাকে বলে সেবা। ওটা না করে এসআইআর মানছি না, জ্ঞানেশ কুমার তুমি দূর, তোমাকে গাছে বেঁধে পেটাবো না, গাছে বেঁধে রাখবো, এসব কথা বলা বন্ধ করুন। এটা অশান্তি বিষয়। আপনি বলছেন মুসলমান ভোটার গুলো তাড়ানো নাকি লক্ষ্য, তাহলে মতুয়া হিন্দু ভোটার তো কেটে যাচ্ছে, ওটা কি বিজেপির লক্ষ্য নাকি? মতুয়া হিন্দু ভোটার কেটে গেলে কি বিজেপির লাভ না জ্ঞানেশ কুমারের লাভ? চালাই করা বন্ধ করুন না। মুসলিম ভোটারও কেটে যাবে, হিন্দু ভোটারও কেটে যাবে, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা নয় তারা কেটে যাবে। আর যাদের নাম থাকার কথা, হাজার চেষ্টা করলে এসআইআর করে নির্বাচন কমিশন তাদের নাম কাটতে পারবে না। যদি তারা ভয় পায়, তাদেরকে সাহস দিন না, তার জন্য ক্যাম্প করুন, কাউন্সিলিং করুন, যারা ভয় পাচ্ছেন। আর বয়স্ক বৃদ্ধ লোকদের তো ডাকবে, বলো, নিয়ম আছে না, সেক্ষেত্রে যাতায়াতের প্রবলেম হয়ে গেলে তৃণমূল সরকার গাড়ির বন্দোবস্ত করুক, অত্যন্ত গ্রামে বা শহরে করে তাদেরকে হিয়ারিং এ সাহায্য করুক, শুনানিতে সাহায্য করুক। যদি তাদের বৈধ কাগজপত্র থাকার কথা নেই, হারিয়ে গিয়ে থাকে, পুড়ে যেয়ে থাকে, বন্যায় ডুবে গিয়ে থাকে, রাজ্য সরকার তাদের পাশে থাকুক, তাকে টিপস দিক, তাদের কাগজ তৈরি করে দিক, যেগুলো বৈধ কাগজ, অবৈধ কাগজ নয়, ডুপ্লিকেট তৈরি করে দিক। এটা হচ্ছে কাজের কথা, এটা হচ্ছে ইতিবাচক কথা। আজকের এই পবিত্র দিনে আমি মাননীয়াকে বলবো, আপনার বোধোদয় হোক, আপনি ভালো থাকুন। মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে এখন শুনানিতে গেলে প্রশ্ন করা হচ্ছে 5টি ছেলে মেয়ে কিভাবে, বাবার সঙ্গে বয়সের ফারাক এত কম কি করে, জন্ম শংসাপত্র কোথায়? আরে 2002 সালের আগে তো হোম ডেলিভারি হতো, দেখছি 90 বছরের বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে হিয়ারিং এ নিয়ে যাচ্ছে, এটা মায়েদের বয়স্কদের অপমান। অসুখ করে যাবে না, প্রয়োজন থাকলে যাবে না। ধরো রেজিস্ট্রি অফিসে ছেলের নামে কাগজ লিখে দেবে সম্পত্তি, তো অ্যাম্বুলেন্সে কিন্তু নিয়ে যাবে। ধরো ছেলের নামে সম্পত্তি তার বৃদ্ধ পিতামাতা লিখে দেবে, শরীর খারাপ, তার দরকার লিখে দেওয়া, অ্যাম্বুলেন্সেই যাবে। এই পাগলামিটা বন্ধ করুন, এসব করে কিছু হয় না। আমি আবারও বলছি আপনাদেরকে, এটা অভিনয় চলছে, এটা অভিনয় চলছে, দিদির অঙ্গভঙ্গি চলছে, ভোটের জন্য করছে, আর কিছু নয়, মানুষের সেবার জন্য করছে না, উস্কে দিচ্ছেন, এটা হলো কাজ। উস্কে দিয়েই তিনি এর আগে ভোট বৈতরণী পার করেছেন, উস্কে দিয়ে দিদি 21 সালে 24 সালে ওটাই করে গেছে। সিএ কি বন্ধ হয়েছে? ওয়াকআপ কি বন্ধ হয়েছে? আইনটা বলছে কিচ্ছু হয়নি, কিচ্ছু হবার নয়, কিচ্ছু হয়ও না। উনি একদিকে ধর্ম করছেন,
লোকদেরকে আধ্যাত্মিক করছে। এই পৃথিবীতে বেঁচে কোনো লাভ নেই। চলো যাই মা দুর্গার চরণে আশ্রয় নেই, জগন্নাথ দেবের চরণে আশ্রয় নেই, মহাকালের চরণে আশ্রয় নেই। আমরা গিয়ে পরবর্তীকালে মৃত্যুর পরে স্বর্গ লাভ করবো আমরা। উনি এখন আধ্যাত্মিকতার দিকে আছেন। অরবিন্দ, ঋষি অরবিন্দ হয়ে গেছেন, পন্ডিচেরি যাবেন। স্যার নেতাজির স্মরণ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন যে নেতাজি বেঁচে থাকলে তাকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো। মুখ্যমন্ত্রী বলছেন নেতাজি বেঁচে থাকলে তাকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো, হিয়ারিং এ তাকেও কি ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো, আপনি ভারতীয় কি না, কি বলবেন? ডাকাও তো, কি হয়েছে? ডাকলে কি ক্ষতি আছে? আমাকেও ডাকতে পারে, কি হয়েছে তাতে? না, নেতাজি হলেও ডাকবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অন্য রাজ্যে থাকলে মমতাকে ডাকবে। আচ্ছা কি আছে, যেখানে মনে হচ্ছে কোনো অসঙ্গতি ডাকছে তো। অনেক বিজেপি লোক তো রেখেছে, অনেক বিজেপি নেতাদেরকেও ডেকেছে, কি হয়েছে তাতে? হিয়ারিং এর ক্ষেত্রে কোনো জায়গায় কোশ্চেন মার্ক থাকলে এগুলো দেখছে কে? রাজ্য সরকারের কর্মীরা আর রাজ্য সরকারের শিক্ষকরা, তারা এটা দেখছে। তারা দেখে যদি মনে হয় পৌলমীর কোথাও একটা কনফিউশন আছে, মাসুম আক্তারের কোথাও কনফিউশন আছে, হিয়ারিং এ ডেকে জিজ্ঞাসাবাদ করে। ক্ষতি কি হলে? বিহারে তো ডেকেছে, কি হয়েছে তাতে? বিহারে হিয়ারিং এ ডাকার পর যত ভোটার তালিকার নাম কাটা গিয়েছিল, প্রথমে 65 লক্ষ কাটা গিয়েছিল, পরে 65 লক্ষ থেকে প্রায় 17 লক্ষ ভোটার আবার যুক্ত হলো, হয়ে শেষ পর্যন্ত কাটা গেল 48 লক্ষ ভোটার যুক্ত হলো, কেটে গিয়ে আবার জুড়ে গেল। তো কেটে গিয়ে আবার জুড়ে যাবে। হিয়ারিং এর পরে হয়েছে তো, এটা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো। আমাকেও ডাকতে পারে, আমি মনে হচ্ছে আমাকে ডাকবে। আমি হাওড়া ছিলাম, কলকাতা এসে ডাকবে, কি হয়েছে তাতে? সুশুরি সুশুরি সুশুরি, লোকের আবেগে সুশুরি। এসআইআর নিয়ে 26টি কবিতা লিখে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বইমেলা এলো বই। এই নোবেল কমিটি কি করছে গো? এই নাইনসাফি মানবো না, দিদিকে নোবেল দিতে হবে। তিনি ডিলিট পেয়ে গেছেন অলরেডি। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলে দেবো আমি দিদিকে ডিলিট দিতে, ওখানে টাকা পয়সা কম দিচ্ছে একটু আর কি। দিদিকে ডিলিট দিলে টাকা পয়সা বেড়ে যাবে। সেদিন বেড়ে গেছে, সেদিন বিশ্ববিদ্যালয় বেড়ে গেছে টাকা পয়সা, বলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রীতিমতো রুষ্ট সেনাবাহিনী, রাজ্যপালের হস্তক্ষেপ চাইল ইস্টার্ন কমান্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চাইল ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। মুখ্যমন্ত্রীর দাবি ছিল যে ফোর্ট উইলিয়ামের এক ঊর্ধ্বতন সেনাকর্তা বিজেপির নির্দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন। নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বললেন যে আমার কাছে তথ্য আছে যে ফোর্ট উইলিয়ামের একজন রীতিমতো কমান্ড্যান্ট বিজেপির সমর্থনে এসআইআর এর কাজ করছেন, তিনি সেখানে বসে বিজেপির পার্টি অফিসের কাজ করছেন। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন। মুখ্যমন্ত্রী এমন মন্তব্যে সেনাবাহিনী অসন্তুষ্ট হয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চাইছে। কি অসম্মান করা, সেনাবাহিনীকে তেড়ে যাওয়া, মারতে যাওয়া, এ তো নর্মাল ব্যাপার। ইডি লোককে যে তেড়ে গিয়েছিল, তার ল্যাপটপ কেড়ে নিয়েছিল, ওটা কি কাজ নাকি? মোদিজি কি করছে? এখন কোনো অ্যাকশন নেবে না? সুপ্রিম কোর্ট কবে, কতদিন আর তারিখ করবে, শুনানি করবে, আমি জানি না দিদির প্রতি। আর একটা কথা বলি, আপনাদের কি খুব চিন্তা হচ্ছে নাকি ওই তেড়ে যাওয়া নিয়ে? তা আপনারাও তেড়ে যাননি নাকি? তেড়ে যাওয়ার পরম্পরা কি আজকের নাকি? তেড়ে যাওয়ার পরম্পরাটা কি আজকের? ফলে এটা তো আপনারা বারবার তেড়ে গেছেন, বারবার করেছেন। ফলে এই রাজ্য সরকারের যে কর্মীরা, তা তো আপনার কর্মী, সেখানে তৃণমূলের লোকের নাম রেখে বিজেপি লোকের নাম বাদ দিচ্ছে না, তার কি মনে আছে? যারা রাজ্য সরকারের ইলেকশনের দপ্তরে কাজ করছে, তারা সবাই আবদার করবে, আবদার বেতন কর্মচারী, আবদার শিক্ষক, তারা সব, তারা তো রাস্তায় হামলা করছে, দেখছেন না? তো তারা যখন কাজ করছে, বিজেপি তো বলতেই পারে যে বিজেপি লোকদের ধরে ধরে নাম কাটার চেষ্টা হচ্ছে, আর তৃণমূল লোকদের তাদের নাম না থাকার কারণ থাকলেও তাদের নামটা রাখছে। উল্টো এই দাবি তো বিরোধিতা করছে। আপনি দু একটা ওই মিলিটারি কি করলো, ভারতীয় সেনাবাহিনী লোক কি করলো, কি এসে যায়? তার কটা সংখ্যায়? তারা 1% না, পয়েন্ট সামথিংও নয়। আপনার তো 99.99%, সে তো আপনার লোক। তাহলে কি এসআইআর করে আপনার লোক আপনাদের সর্বরোধ করছে? তাহলে কি আপনাদের লোক আপনার কাছে চলে গেছে নাকি? পায়ের তলার মাটি সরে গেছে নাকি? আপনি তাই মনে করছেন নাকি? নিজেটারই ভাবুন। ধন্যবাদ। সেনাবাহিনী যখন আপত্তি জানিয়ে গভর্নরের দ্বারস্থ হয়েছে, তখন কি এটা ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সীমারেখা লঙ্ঘন হয়েছে? স্বাভাবিক কথা। গভর্নর জি কি করছেন?
গভর্নর যদি আজকে সরস্বতী পুজো করছেন 23শে জানুয়ারি মনে হচ্ছে করছেন, তো করছেন, ভালো করে করুন, আর কি মন দিয়ে করুন। দিদির সাথে কথা বলুন। আপনার কাছে সেনাবাহিনীর লোক গেল কেন? দিদি কি করেছে? ফাইল নিয়ে তো পালিয়ে জানতাম, এটা আবার নতুন পালানোর গল্প কি? এটা রাজ্যপাল দেখুক না, আসলে পাগলামি, অসম্মান, অসম্মান, যে যাকে পারে অসম্মান করছে ধরে। দিদি বন্ধ করুন, রাজ্যটা আপনার। রাজ্য অশান্তি হলে সে দায় আপনাকে নিতে হবে, সেনাবাহিনী নেবেন, আপনি নেবেন। ওনার বিরুদ্ধে কোনো মামলা হতে পারে কি আইনত? সেনাবাহিনী কেন্দ্র সরকারের ফোর্স, অমিত শাহর ফোর্স, নরেন্দ্র মোদীর ফোর্স, তাই চলবে না। সেনাবাহিনী দিদির হলে চলতো, দিদির বাইরে যারা আছে কেউ চলবে না। তোমরা চলো, তোমার ক্যাম্পেগলি কুস্তা পক্ষ চলবে না, তোমরা দিদির মতো চলো। সেনাবাহিনীকে রাজ্যের সরকারের হতে হবে, দিদির হতে হবে। সেনাবাহিনী দিদির না হয়ে যদি মোদিজিদের হয়, কেন্দ্র সরকার হয়, তারা যদি মহাপুরুষ হয়, আর সেই সেনাবাহিনী যদি নেতাজি সুভাষচন্দ্র বসু কাজ করতো, নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে টার্গেট হয়ে যেত। দিদির কেন্দ্রীয় বাহিনীতে কাজ করতে, হ্যাঁ চলবে না। হওয়া তো কথা, কিন্তু হবে কি আমি জানি না গো। আর কবে, আর কবে আমাদের স্বপ্ন সাকার হবে? আর কবে, আর কবে জানি না। আইপ্যাকের ঘটনার আবহেই রীতিমতো এই সংঘাতের মধ্যেই শহরে রাহুল নবীন একদম ইডি ডিরেক্টরের এই যে আসা কত তাৎপর্য? কারা রাহুল নবীন শহরে এসেছেন আইপ্যাকের ঘটনার এই আবহে, কত তাৎপর্যপূর্ণ? কি হবে জানি না, ভাবতে না ঝগড়া করতে। এই দড়ি দিয়ে বেঁধে দেবে না তো আবার? জ্ঞানেশ কুমারকে যেরকম গাছে বেঁধেছে, দিদি আবার একে দড়ি দিয়ে বেঁধে দেবে না তো? আরে ইডি ডিরেক্টরকে বলি, আপনার পেমেন্ট ঠিক আছে তো? যদি থাকে মিটিং করে চা খেয়ে কি চলে যাবে না? বাংলা চায়ের অনেক মূল্য, বিস্কুট অনেক মূল্য, কিছু করে দেখান, ডায়লগ মারা বন্ধ করুন। লজ্জা লাগছে না আপনার পশ্চিমবঙ্গ মুখ দেখাতে? কিছু না করলে আমি একটু দড়ি দিয়ে গলা গিয়ে ঝুলে যান, মরে যান আপনি, আত্মহত্যা করুন। ধন্যবাদ। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, ঘরে স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু বিধায়ক হিরায়নের বিরুদ্ধে, কি প্রেম করেছে, ভালোবেসেছে, আজকে সরস্বতী পুজোর দিনে সবাই প্রেম টেম করে, একটু আগে করে ফেলেছে আর কি। ইচ্ছে কেন, বেশি বকবে না, ফালতু সব কথাবার্তা। দিলীপ ঘোষ খড়গপুর চায়, হিরণও খড়গপুর চায়, যারা যারা খড়গপুর চায় তাদের উল্টো পাল্টা বয়সে বিয়ের পিড়িতে বসতে হয়, উল্টো পাল্টা বয়সে একটু বসতে হয়। এই যে এসআইআর ফর্ম করছে, এসআইআর জানে 50 বছরের লোক 21 বছরের মেয়েকে বিয়ে করে, তার হিসাব কি হবে? এসআইআর বলবে তো 50 বছরের লোক পাত্রী হচ্ছে 21 বছরের। তো দেখতে কিন্তু ভালো লাগছে বেশ হিরণকে। ওর বউ বলছে মোল্লা হলে অসুবিধা ছিল না, মোল্লা নয় এই হিরণ, মোল্লা বলে হবে নাকি? অসুবিধা নেই, আমি তো ধর্ম নিয়ে লিখে দেবো, ইসলাম ধর্ম, অসুবিধা কিছু নেই। এই কবি সুবলের মতো আর কি, কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য, বেশি দিনের জন্য আর কি, মাথায় টুপি টুপি দেবে, ঠিক হয়ে যাবে। ফলে পাগলামি, এ প্রেম চলবে, বিয়ে চলবে, আসলে প্রেমের মধ্যে কিছু হয় না গো, কিছু প্রেম কোনো আইন মানে না। হিন্দু ধর্ম মতে তো প্রথম স্ত্রী থাকলে, সম্পর্কের বৈধতা থাকলে দ্বিতীয় স্ত্রী বিয়ে করা যায় না। এই যে একজন জনপ্রতিনিধি হয়ে আর বৈচিত্র্য, এটা করতে শিখেছে, দিদি থেকে শিখেছে। দিদি বৌদিদের বিয়ে করতে বলেছিল, প্রেম করতে, বিয়ে নয় প্রেম করতে বলেছে। দিদি বৌদিদের প্রেম করতে বলেছে, তা বৌদিরা প্রেম করলে কার সাথে করবে? অবৈধ সম্পর্ক করবে তো, ফালতু সব কথাবার্তা। হ্যাঁ, অনুপ্রাণিত হয়েছে। দিদি যে পথে হাঁটে, হিরণ সে পথেই যায়, এর জন্য দিদি দায়ী, হিরণ দায়ী নয়। ধন্যবাদ।